৭৯,৪৫০ কোটি টাকা ব্যয়ে ভারতের নতুন রিফাইনারি অর্থাৎ তৈল শোধনাগারের পথ চলা শুরু হতো আজ থেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে দুপুরেই উদ্বোধন করতেন ভারতের অন্যতম বৃহৎ সৃষ্টি। কিন্তু ঠিক তার আগের দিন দাউ দাউ করে জ্বলে উঠল রাজস্থানে তৈরি হওয়া ভারতের নতুন রিফাইনারি। শুধুই কি যান্ত্রিক ত্রুটি, নাকি এর পিছনে লুকিয়ে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে ভারত যখন তাদের নিজস্ব এনার্জি ক্রাইসিসকে কড়া হাতে মোকাবিলা করছে, যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতেও ভারতের একাধিক মন্ত্রী বিভিন্ন দেশে ছুটে গিয়ে এনার্জি সিকিউরিটিকে আরো জোরদার করছেন, ঠিক তখনই ভারতে এই ধরনের নজিরবিহীন কাণ্ড নিঃসন্দেহে চমকপ্রদ। আজকে এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব কেন এই পুরো বিষয়টি শুধুমাত্র দুর্ঘটনা স্তরে আর আটকে নেই। যে খবর কালকে হঠাৎ করে আমাদের সামনে আসে তা কিন্তু সকলকে চমকে দেয়। বেসিক্যালি ভারতের নতুন একটা যাত্রা শুরু আজ থেকে হওয়ার কথা ছিল বলে অনেক বিশেষজ্ঞরা মনে করছিলেন। এই পুরো রিফাইনারিটি অবস্থিত ভারতের রাজস্থানে এবং এই পুরো বিষয়টি যদি আপনারা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন শুধুমাত্র যান্ত্রিক ত্রুটি নয়, এর পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে তত্ত্ব তা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও ইজ টু আর্লি টু সে, তা সত্ত্বেও মিডল ইস্ট ক্রাইসিসের মোমেন্টে ভারত ও রাশিয়া দুটো মাত্র দেশ যারা এনার্জি নিয়ে সে অর্থে কোনো সমস্যায় পড়েনি এবং এর এফেক্ট ভারতবর্ষে অন্তত নেই। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের একটি তৈল শোধনাগারকে যদি ড্যামেজ করা যায় তাহলে ভারতের জ্বালানিকে সরাসরি আঘাত করা যেতে পারে, তা কিন্তু আন্তর্জাতিক শক্তিধর দেশেরা জানে এবং জানে বলেই ষড়যন্ত্র বা নেপথ্যে এমন কোনো খেলা খেলার চেষ্টা তা কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার মতো জায়গায় অন্তত ভারতীয়রা এই মুহূর্তে নেই। যে রিফাইনারি নিয়ে এত কথা হচ্ছে সেটি অবস্থিত বালোত্রায় এবং সেটি কিন্তু রাজস্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই বালোত্রা জেলার অধীনে এই প্রকল্পটি মূলত এইচপিসিএল এবং রাজস্থান সরকারের একটি যৌথ উদ্যোগে বানানো হয়েছিল, যেখানে কালকে হঠাৎ করে দাউ দাউ করে আগুন লেগে যায়। পুলিশ কি বলছে? পচপদরা পুলিশ পরিষ্কারভাবে জানিয়েছে যে আগুন লাগার খবর মাত্রই এলাকাটাকে ঘিরে ফেলা হয় এবং কারখানার ভিতরে যারা শ্রমিক এবং ইঞ্জিনিয়ার ছিল তাদেরকে দ্রুত গতিতে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল। পুলিশ এবং স্থানীয় প্রশাসন এবং পেট্রোলিয়াম মন্ত্রকের বিশেষজ্ঞ দল তারা এই পুরো বিষয়টা কিন্তু তদন্ত করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেট্রোলিয়াম যে মন্ত্রক তারা একটি হাই লেভেল কমিটি ইতিমধ্যেই গঠন করেছে এবং প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে তেলের লিকেজ ওরিয়েন্টেড একটা ডিসপুটের জন্য এই আগুন কিন্তু লাগে, কিন্তু উদ্বোধনের ঠিক আগেই এই ধরনের আগুন লাগার ঘটনা নিঃসন্দেহে নজিরবিহীন এবং এত টাকা ব্যয়ে একটা তৈল শোধনাগার বানানোর পরেও এই ধরনের যান্ত্রিক ত্রুটি হঠাৎ করে উদ্বোধনের আগের দিনই বা কেন প্রকাশিত হলো, সেটাই তো একটা বড় প্রশ্ন। নিরাপত্তা সংক্রান্ত অডিট প্রধানমন্ত্রী দপ্তর স্বয়ং এটা করার চেষ্টা করছেন এবং প্রধানমন্ত্রী আসার আগে পুরো কমপ্লেক্সের প্রতিটি পাইপলাইন, ভালভ, ইলেকট্রনিক সিস্টেম নতুন করে পরীক্ষা করারও উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছিল। 21শে এপ্রিল অর্থাৎ আজকে এই প্রকল্পটির উদ্বোধন করার কথা থাকলেও আপাতত প্রকল্পটিকে কিন্তু উদ্বোধনের মতো সার্টিফিকেট এখনো অবধি বিশেষজ্ঞরা কিন্তু দেননি। ফলে এই পুরো বিষয়টি নতুন করে রিভাইভ করার একটা চেষ্টা ভারতের পক্ষ থেকেও করা হবে। মোদ্দা কথা হলো বড়সড় বিপদ প্রাথমিকভাবে এড়ানো গেলেও আসলে ভারতের ৮০,০০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প যদি তৈরি হতো তাহলে কিন্তু অনেক বিদেশি শক্তি বা অনেক বড় বড় খেলোয়াড়ের ঘুম উড়ে যেত। কেন হতো? এই প্রকল্পে এমন কি ছিল যা অন্য কোনো তৈল শোধনাগারে ছিল না? দেখুন, যদি ডিটেইলিং এ আপনারা বোঝেন তাহলে বুঝবেন রাজস্থানের এই ক্রুড ডিস্টিলেশন ইউনিট যেখানে আগুন লাগানো হয়েছে বা আগুন লেগে গেছে বলা ভালো, ঠিক সেইটি ছিল এই পার্টিকুলার রিফাইনারি হৃৎপিণ্ড। এই প্রজেক্টটি সাধারণ কোনো কারখানা কিন্তু ছিল না। এর নেলসন কমপ্লেক্সিটি ইন্ডেক্স হলো 17। মানেটা অত্যন্ত সহজ ভাষায় একটু আপনাদের বলি, মানে যদি সব থেকে সস্তা এবং খারাপ মানের অপরিশোধিত তেল
ভারতবর্ষে এই রিফাইনারিতে আসতো, তা সত্ত্বেও এখান থেকে কিন্তু উচ্চমানের ব্যবহারযোগ্য পেট্রোলিয়াম আমরা তৈরি করতে পারতাম। অর্থাৎ খারাপ মানের অপরিশোধিত তেল অত্যন্ত কম খরচে ভালো মানের পেট্রোল কিংবা ডিজেল কিংবা আমাদের ব্যবহার্য কোনো উপাদানে পরিণত করতে পারতো এই রিফাইনারি। বিদেশি শক্তির চাল কেন বলা হতে পারে বা বলা হচ্ছে বিভিন্ন জায়গায়? প্রথমত দেখুন, এই রিফাইনারিটি যদি তৈরি করা যেত তাহলে বিদেশের উপর নির্ভরশীলতা ভারতের অনেকটা কমতো। ভারত এই সময় তাদের ক্রুড অয়েল 85% বেশি ইম্পোর্ট করে। ভারত চাইছে নিজেদের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করে এই যে জ্বালানি ওরিয়েন্টেড বিষয়টিকে অত্যন্ত সহজভাবে যেন ভবিষ্যতে আমাদের ক্রাইসিস মুভমেন্টগুলো মিটে যায়, সেই চেষ্টাই ভারত করছে। এবং ভারত শুধুমাত্র 85% ইম্পোর্ট করে তা নয়, ভারত কিন্তু ইম্পোর্টেড এই তেলগুলোকে রিফাইন করে বিশ্বের বিভিন্ন স্থানে বিক্রি করে। অর্থাৎ ভারতের অর্থনীতি কিন্তু শক্তিশালী হয় এই ধরনের রিফাইনারিকে কাজে লাগিয়ে। ফলে এই রিফাইনারি চালু হলে ভারত কিন্তু শুধুমাত্র রপ্তানি মানে আমদানি না করে পেট্রোকেমিক্যাল দ্রব্য রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা আয় করতে পারত। ষড়যন্ত্রের এই তত্ত্বটা কেন সামনে আসছে? এর জন্য আপনাকে একটু ইতিহাসে ফিরে যেতে হবে। এর আগেও পারাদীপ রিফাইনারি উদ্বোধনের ঠিক আগেই আগুন লেগে যায়। যখনই ভারতের এই স্বাবলম্বী হওয়ার চেষ্টা, ঠিক তখনই এই ধরনের কর্মকাণ্ড। এটা কি নিছকই দুর্ঘটনা? মানে পারাদীপ রিফাইনারির পর রাজস্থানের এই রিফাইনারি, যেটা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ টেকনোলজিতে বানানো একটি রিফাইনারি, উদ্বোধনের ঠিক আগেই সেই দাউ দাউ করে জ্বলে উঠল। ফলে এর পিছনে কোনো সাবোটাজ কিংবা নাশকতার ষড়যন্ত্র আছে কিনা, তা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী যদি উদ্বোধন করতে লাভটি কি হতো সেটা একটু বলে রাখা প্রয়োজন। প্রথমত, জ্বালানি নিরাপত্তা। রাজস্থানের মাটির নিচে থাকা যে তেল, সেই তেলে সঠিকভাবে ব্যবহার করতে পারতাম আমরা। ফলে বিদেশের উপর নির্ভরতা কিন্তু অনেকটা কমতো। পাশাপাশি আমদানির খরচ কিন্তু অনেকটা কমে যেত ভারতের। বছরে 9 মিলিয়ন টন তেল পরিশোধনের ক্ষমতা ছিল এই পার্টিকুলারলি রিফাইনারির। ফলে আপনারা বুঝতেই পারছেন আমাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার কিন্তু অনেকটা বেঁচে যেত। আর কর্মসংস্থান শিল্প তা তো বদলে যেত, তাহা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই পার্টিকুলার ক্ষতির ফলে ভারতের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ধাক্কা লাগবে। অলরেডি প্রজেক্টের অনেকটা খরচ হয়ে গেছে। 80,000 কোটি টাকার একটা প্রকল্প, সেই প্রকল্প যখন দাউ দাউ করে জ্বলে ওঠে, আপনারা বুঝতে পারছেন ভারতের অর্থনীতিতে একটা ধাক্কা কিন্তু আসতে চলেছে। বাজারে তেলের ঘাটতি অনেকটা বাড়বে এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু একটি বার্তা যাবে যে ভারতের রিফাইনারি এখনো তৈরি নয় সেইভাবে তেল প্রস্তুত করতে। আমি জানি না এই রকম ড্যামেজ করে কার কতটা লাভ হতে পারে ভবিষ্যতে, কারণ ভারত তো ঘুরে দাঁড়াবেই। কিন্তু ভারত এক্স্যাক্টলি তদন্ত করে যদি এর পিছনে কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত পায়, তাহলে তাদের যে কি হবে সেটাও কিন্তু আজকে একটা বড় প্রশ্ন। আগুন নেভানো গেছে, প্রাণের ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু যেভাবে এই আগুনের লেলিহান শিখার ফুটেজ গোটা বিশ্বের বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়লো, তাতে ভারতের ভাবমূর্তিতেও কিন্তু একটা কড়া ধাক্কা লাগলো। স্পেশালি মধ্যপ্রাচ্যে ইরানের যুদ্ধের সময় স্ট্রেট অফ হরমুজের একাধিক জটিলতায় যখন বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তখন ভারত কিন্তু ডেসপারেটলি তাদের জ্বালানি ক্রাইসিসকে মোকাবিলা করতে পেরেছে। ডক্টর জয়শঙ্কর নিজে ছুটে গেছেন ইউএইতে, পেট্রোলিয়াম মিনিস্টার নিজে ছুটে গেছেন কাতারে। ফলে এক একটা দেশে গিয়ে ভারত কিন্তু তাদের এনার্জি ডিমান্ডকে ফুলফিল করেছে, সিকিউর করেছে। রাশিয়া ভারতের বিপদের দিনে পাশে ঝাঁপিয়ে পড়েছে। এলপিজি, এলএনজি কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশ ভারতকে দিতে চেয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত যখন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে, তখন এই ধরনের ঘটনা নিঃসন্দেহে ভারতের ইতিহাসে কিন্তু কালো অধ্যায় হিসাবে থেকে যেতে পারে। 80,000 কোটি টাকা, মনে রাখবেন টাকাটা খুব একটা কম নয়। এবং এই রিফাইনারি যদি পথ চলা শুরু করতো, আমরা হয়তো বছর খানেকের মধ্যে এই টাকাকে রিভাইভ করতে পারতাম তেল বিক্রি করে। যাই হোক, প্রত্যেকটা ডিসঅ্যাপয়েন্টিং জিনিসেরই একটা পজিটিভ সাইড আছে। পজিটিভ সাইড হলো, যদি এই ঘটনার পিছনে আসল চক্রান্তকারীরা ধরা পড়ে, তাহলে আমরা আমাদের শত্রুদেরকে আরো ভালোভাবে চিনতে পারবো। আর যদি টেকনিক্যাল ইস্যু শেষ অবধি প্রতিষ্ঠিত হয়, তাহলেও আমরা বুঝতে পারবো যে আমাদের কোন পার্টিকুলার ইস্যুটাকে ডেভেলপ করা উচিত।